সুমুখে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তৃণমূল ফুটবল সংগঠক জালাল হোসেন লাইজু। শুভ সকাল, কেমন আছেন? জি ধন্যবাদ, ভালো আছি। আচ্ছা, দীর্ঘ বছর মানে 1 যুগ 2 যুগ না, 50টা বছর ধরে আপনি তৃণমূল ফুটবল নিয়ে কাজ করছেন। জি, আপনার জীবনের অর্ধেকটা সময় মনে হয় আপনি অর্ধেকের বেশি সময় এখানেই দিয়েছেন। তো এই জার্নিটা আপনার জন্য কেমন ছিল, এটা দিয়ে শুরু করতে চাই। এই জার্নিটা আসলে এটাকে আমি কষ্টের বলবো না, এটা আমার কাছে এটা অনেক আনন্দের, যেহেতু আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করি। আমি নিজেই ছোট বাচ্চা ছেলে ছিলাম, তখন থেকেই আমার স্টার্ট এটা। কারণ আপনি জানেন যে আমার বাবা 40 দশকে ভালো খেলোয়াড় ছিলেন, আর সে সময় ঢাকা ঘরোয়া লিগটা খুব জমজমাট ছিল, মোহনা, নাবনী, ব্রাদার্স। আর পাশাপাশি আমি পাক্ষিক ক্রীড়া জগতের সঙ্গে 1977 থেকে জড়িত। আর আমাদের সেই সময় আমাদের কুড়িগ্রাম মহকুমা ছিল, তখনই আমাদের একজন খেলোয়াড়, উনি ঢাকা মোহনায় খেলেন, জাতীয় দলে খেলেন, কইনুর রহমান। তো এইগুলোর সব কিছু মিলে আমার ফুটবলের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মালো। কিন্তু আমি সেটাকে পর্যায়ক্রমে নিয়ে গেলাম যে আমাদের যে বিভিন্ন গ্রাম বা মহল্লা, যে আন্তঃমহল্লাগুলোতে যে ছোটো ছোটো বাচ্চারা আছে, ওদের মধ্যে আবার আমি খুদে সংগঠক হলাম। এর প্রধান কারণ হচ্ছে আমার বাবা যেহেতু খেলোয়াড় ছিলেন, খেলাধুলোর সামগ্রী ছিল আমাদের বাসায়। আর আমার বাবা এমনি বিজনেস বিস্কিট এজেন্সি ছিল, চকলেট বিস্কিটের একটা ব্যাপার ছিল। তো বাচ্চারা খুব আকৃষ্ট হতো। আর এই কারণে আমি মহল্লায় মহল্লায় বাচ্চাদের নিয়ে বিভিন্ন টুর্নামেন্ট করতাম। তখন থেকেই আর কি খুদে সংগঠক হিসেবে আমি আমার জার্নিটা শুরু করি আর কি। বাহ, সেটা তো আমরা ধরতে পারি যে সেটা 90s এর সময় ছিল না, এটা আমরা 80s এর। এটা 80 না, এটা 70-এর শেষের দিকে, মানে 76, 77-এর দিকে। আচ্ছা, 70s 80s এর একটু আগে যেহেতু আমি নিজে এখন সেখান থেকে শুরু করে জি এখন 2026 সালে, জি, তো কেমন পরিবর্তনটা তো বিশাল আপনার জন্য, কিন্তু কোন জিনিসগুলো আপনাকে স্পেসিফাই করে যে না, এই পরিবর্তনটা ভালোর জন্য হয়েছে বা এই পরিবর্তনটা না হলেও ভালো হতো? না, একটা পরিবর্তন তো অবশ্যই আপনার ভালোর জন্য, প্রতিটি পরিবর্তনই আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়। যেহেতু আমরা এখন ফুটবলটা একটা পর্যায়ে ছিল যে একটু খারাপ অবস্থায় ছিল, এখন ফুটবলটা কিন্তু অনেক জৌলুস। কিন্তু আমরা সবচেয়ে বেশি মিস করি যেটা, আমাদের বয়সে যারা সবাই একই কথাই বলবে, খেলোয়াড়রাও বলবে, সেটা হচ্ছে যে 70, 80, 90 দশকের ঢাকার ঘরোয়া ফুটবল। এই ফুটবলটা ছিল আসলে, এখন যেমন মানুষ ব্রাজিল, আর্জেন্টিনা, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা বিভিন্ন খেলাগুলোর জন্য, ওয়ার্ল্ড কাপের জন্য যেভাবে মানুষ আকৃষ্ট বা একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়, তখন ঘরোয়া একটা লিগ, সিম্পলি ঢাকায় একটা লিগ হতো, ফার্স্ট ডিভিশন লিগ। সেখানেই মোহনান, আবাহনী, ব্রাদার্স, রহমতগঞ্জ, তোমার অনেক পুরনো ক্লাবগুলো তখনকার দিনে এই যে উত্তেজনাটা, এটা গোটা বাংলাদেশের প্রতিটি অঞ্চল ভিত্তিক এটা তখন ছিল, দুভাগে বিভক্ত হয়ে যেত, কেউ মোহনান, কেউ আবাহনী। তো ওই দিনগুলোর কথা মনে হলে মনে হয় যে ওই দিনগুলো আসবে কিনা জানি না। কিন্তু আমরা আবার পাশাপাশি আরেকটা বিষয় আমরা দেখছি, যেমন হামজা চৌধুরী আসার পরে যে আমাদের এখন আরেকটা আশা জেগেছে যে আমরা হয়তো যে ওয়ার্ল্ড ওয়াইড যে ইন্টারন্যাশনাল যে ফুটবল স্ট্যান্ডার্ডে হয়তো আমরা যেতে পারবো। সেই জন্য আমাদের বয়সে যেহেতু ওই স্মৃতিচারণগুলো আমাদের মিস করি আমরা, ওই কেন যদি ওই সময় মনে মুন্নারা, ওই সময় সালাউদ্দিন, ওই সময় যদি সাব্বির, কিংবা ওই সময় এনায়েত ভাই, সালাউদ্দিন ভাই যারা ছিল, নান্নু ভাই, পরবর্তীতে মনে মুন্না, কায়সার আহমেদ, আরও অনেকেই আছে, আরমান মিয়া, ওরা যদি এই সময় জন্মগ্রহণ করতো, বা আমিনুল আমাদের যে বর্তমান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, ওরা যদি এই সময় আসতো তাহলে ভালো লাগতো আমাদের মনে হয় আর কি। তো সবাই সাধারণত তাদের যে সময়টা, ওই সময়টাকে মনে করে বেস্ট। তারপরও আমি মনে করি যে আমাদের বাচ্চাদের সাথে, সুবিধাবঞ্চিত বাচ্চাদের তৃণমূলের উন্নয়নের সাথে এটা বর্তমান সময়টাকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত আর কি মনে করি। একদম খুবই চমৎকার একটি উদ্যোগ, এবং এই উদ্যোগ নিয়ে কাজ করার ফলে যেটা হয়েছে, যাদের আসলে
মাধ্যম প্রয়োজন হয় প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা যদি মনে করি মাধ্যম ছাড়া কিছু হয়ে যায়, বিষয়টা তা না। কোনো না কোনো সেক্টরে ট্যালেন্টটাকে আসলে সেভাবে ফুটিয়ে তোলার জন্য কাউকে প্রয়োজন, এবং সেখান থেকে তুলে নিয়ে আসে এবং গ্রামীণ পর্যায়ে গিয়ে সেখানে ট্যালেন্টকে হান্ট করে সেখান থেকে এরকম শহরের জায়গাতে নিয়ে আসা, চ্যালেঞ্জিং জায়গাতে তাদেরকে খেলার সুযোগ করে দেওয়া। এবং বিভিন্ন রকম তো প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়, সবকিছু অনুকূলে চলে না। তো সবকিছু মিলিয়ে এমন কোন স্টোরি কি আপনার লাইফে আছে যেটা সেই যাকে নিয়ে এসেছেন অবশ্যই তার লাইফের সাকসেসটা যদি শেয়ার করতেন আমাদের সাথে? আমার তো যেহেতু আমি এখন 66 ইয়ার্স ওল্ড, আমার তো কয়েকটা ভাগে আমার জীবনটা। আমি কিন্তু একসময় যখন খুব ছোটবেলায় যখন কাজগুলো করলাম, আমার পড়াশোনার কারণে কিন্তু আমি রংপুরে কারমাইকেলে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে আবার ঢাকায়ও কিন্তু আমি দীর্ঘদিন থাকলাম, 27 বছর। তো এখন পরবর্তীতে আমি যেটা মাঝামাঝি সময় থেকে আমি একটা কাজ স্টার্ট করি যে সুবিধা বঞ্চিত যে গ্রামীণ যে বাচ্চারা, তাদেরকে আমরা পড়াশোনার পাশাপাশি ফুটবলে, এবং যারা পড়াশোনা করে না ফুটবলের মাধ্যমে পড়াশোনায় তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়। এটা আসলে অত্যন্ত কষ্টের এবং দুঃখের যে ওদেরকে যখন আমি কালেক্ট করতে গেলাম তখন অনেকের বাবা নেই। আপনি হয়তো জানেন যে কুড়িগ্রামের আমাদের শিক্ষার হার, দারিদ্রতা যেমন দিক থেকে যেমন আমরা পিছিয়ে আছি, পাশাপাশি ওখানে বাল্যবিবাহ আর বহুবিবাহর একটা বিষয় রয়েছে। তো প্রাকৃতিক দুর্যোগ তো আছে, তো অনেকের কারো বাবা নেই, কেউ হয়তো খুবই দরিদ্র। তো এই বাচ্চাদেরকে আমাদেরকে আনতে খুব কষ্ট হয়েছে যে ওরা কেন ফুটবল খেলবে, ফুটবল খেলে কি লাভ। হ্যাঁ, আগের যেহেতু আগের দিন নেই তখন, তো ওই বাচ্চাগুলো আজকে কিন্তু ওরা উপমহাদেশের সেরা গোলরক্ষক হয়েছে 17-এ। ওরা জাতীয় বয়সভিত্তিক দলে খেলছে, ঢাকায় লিগে খেলছে। তো যখন ওরা যখন ফোন করে বলে যে স্যার আমি জাতীয় বয়সভিত্তিক দলের সুযোগ পেয়েছি, বা আমি আজকে মাঠে নামছি, বা আজকে আমি সেরা খেলোয়াড় হয়েছি, তখন আমরা আসলে আমার চোখের পানি আসে আর কি, তখন যে আমাদের কষ্টগুলো সার্থক হয়েছে। আর কুড়িগ্রাম সম্পর্কে তো আপনি জানেন যে উত্তরবঙ্গ, আমার একটি দলের নামও আছে এফসি উত্তরবঙ্গ। ওখান থেকে ওই বাচ্চারা কিন্তু আমাকে আবার শুধু যে আমি যে ওদের জন্য কষ্ট করেছি, ওরা কিন্তু আমাকে আনন্দও দিয়েছে। কিভাবে? আমি ওদের মাধ্যমে আমি দুটো দল ঢাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন আন্ডারে, যেটা এফসি ফিফার আন্ডারে, আমি কিন্তু ফলাফল করার মাধ্যমে থার্ড ডিভিশনে আমার দুটো টিম আছে, একটা এফসি উত্তরবঙ্গ, একটা যারা গ্রিন ভয়েস। তো ওরাও আমাকে দিয়েছে যে ওরাও কষ্ট, আমিও কষ্ট করেছি, ওরা বলেছে স্যারের জন্য আমরাও কিছু রেখে যাই। এই হচ্ছে বিষয়টি। তো এদেরকে, এই যে সুবিধা বঞ্চিত যে বাচ্চাগুলো রয়েছে, এদেরকে নিয়ে কাজ করতে যাওয়ার জন্য তো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বাট এমন কোনো সমস্যা কি আছে যেটা এই মুহূর্তে আপনি একটু আমাদের প্রোগ্রামের মাধ্যমে জানাতে চান ঊর্ধ্বতন কর্মকর্তাদের? এই সমস্যাগুলো যেন না হয়। সমস্যাটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা, মানে আমি অবশ্যই, যেহেতু আমি একটা বয়সের একটা বিষয় রয়েছে, আমি চিন্তা যেটা করি যে আমাদের আগামী আমার নেক্সট 10 ইয়ার্স পর্যন্ত আমার খেলোয়াড়ের একটা প্ল্যানিং রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই বাচ্চাদেরকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে এই বাচ্চাদের পারিবারিক এবং ওদের ব্যক্তিগত রসায়নটা যদি অফিসিয়ালি যারা, তিনি সামাজিক, প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, তারা যদি এই স্কাউটিংটা করতে পারতেন। ওনারা তো করছেন এখন, একটা ভালো সময় যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমনুল সাহেব, উনি খেলোয়াড়দের একটা বৃত্তির ব্যবস্থা করছেন বা একটা ভাতার ব্যবস্থা করছেন। তো ওই যে ছোট ছোট বাচ্চারা কুড়িগ্রামের মতো জায়গায়, ওদেরকে যদি ওদের রসায়নগুলো জেনে আমাদের কাছে নাও আসুক, আমরা তৃণমূলের কারিগর যারা বাংলাদেশে আছি, আমার যদি মনে হয় যে না জালাল হোসেন লাইজুর কাছে আসলাম না, কিন্তু ওদের বাসায় যে ওদের পারিবারিক অবস্থানটা যদি জানা যায়, যে ওরা কোন পরিবেশে আছে, ওদের বাবা কি করছে, ওরা কত কষ্ট করে খেলছে, এই জিনিসটা যদি মানে আমাদের যারা অভিভাবক যারা, তারা যদি এটা জানতেন, তিনি সামাজিক, প্রশাসনিক, রাজনৈতিক অভিভাবক যারা আছেন, ওনারা যদি এই বিষয়টাকে স্কাউটিং করে যদি ওনারা এই রসায়নটাকে বের করতে পারতেন, তাহলে আমার মনে হয় ভালো হতো আর কি। এই ধরনের কাজ আগামীতে আরো বেশি জোরপূর্বক করা বা জোর দিয়ে করা এবং ভেরি কেয়ারফুলি এটাকে একটু নজরদারি করার বিষয়টা কতটুকু দরকার, এবং এই ক্ষেত্রে আপনি কাদের সহযোগিতা প্রত্যাশা করেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকে, যেমন নতুন করে শুরু হচ্ছে,
তারপর ক্রীড়া অধিদপ্তরের একটা প্রোগ্রাম থাকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রোগ্রাম থাকে, বিকেএসপির প্রোগ্রাম থাকে। তো এই প্রোগ্রামের বাইরে আবার প্রত্যেকটি জেলায় নিজস্ব কিছু অর্গানাইজেশন আছে যেগুলো জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে, ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে চলে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে চলে। তো তাদের ওখানে যে অর্গানাইজেশনগুলো আছে, যেমন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আছে, ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন আছে, ওনাদের যেটা কাজ সেটা আবার আলাদা কাজ। যেমন আপনি হয়তো জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতাধীন ঢাকায় যে লিগগুলো হয়, এইভাবে কিন্তু জেলায় জেলায়ও লিগ হয়। তো আপনি যদি ওখানে পাইনিয়ার ঢাকা হচ্ছে, ওখানে অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 এবং সিনিয়রদের যে খেলাগুলো হয়, এটা যদি ফুটবলের যেটা নিয়ামক সংস্থা আছে, যে ওখানে ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন, ওনাদের মাধ্যমে যদি এই খেলাগুলো অনুষ্ঠিত হয় আর প্রশিক্ষণগুলো যদি হয়, তাহলে ওই বাচ্চাগুলো প্রশিক্ষণ পাচ্ছে এবং ওই খেলাগুলো অংশগ্রহণ করলে ওদেরকে খুব দ্রুত রাজধানীতে নিয়ে আসার জন্য যে সমস্ত প্রশিক্ষক, ক্লাব, নির্বাচক, তাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে প্রথমত আমি মনে করি যে গুরুত্ব দেওয়া উচিত, যে ডোর টু ডোর। এটা আপনি হয়তো রাজধানীতে করছেন, একটা জাতীয় পর্যায়ে করছেন, কিন্তু জেলা পর্যায়ে এবং জেলার মধ্যে আবার আপনি সদর আছে, আবার উপজেলা ক্রীড়া সংস্থা আছে, ওই জায়গাগুলোতে ওই ইভেন্টগুলো, আমি যেহেতু ফুটবলের মানুষ, ফুটবলের ওই ইভেন্টটা কাজ হচ্ছে কিনা, ওখানে প্রশিক্ষণ, প্রতিযোগিতা এবং লিগগুলো হচ্ছে কিনা। লিগ তো ইজ ডিফারেন্ট, আপনি জানেন সারা পৃথিবীতে কিন্তু লিগটা অনেক ইম্পর্টেন্ট। ওখানে কিন্তু বিভিন্ন টায়ার আছে, ওখানে আপনার ফার্স্ট ডিভিশন আছে, থার্ড ডিভিশন আছে, সেকেন্ড ডিভিশন আছে, চ্যাম্পিয়ন্স লিগ আছে, প্রিমিয়ার লিগ আছে। তো জেলা শহরে তো এতগুলো করা সম্ভব না। অ্যাটলিস্ট থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন দলবদল হলো, সেখানে রেলিগেশন সিস্টেম থাকলো। এই বিষয়গুলো যদি ডেভেলপ করা যায় তাহলে আমি মনে করি খুব ভালো হবে। এবং এটার দায়িত্ব অবশ্যই যেহেতু ফিফার ব্যবস্থাপত্রের মাধ্যমে বাফুফে তাদের আলাদা একটা ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন আছে, তাদের এটা দায়িত্ব এটা করা। আর পাশাপাশি যেটা জাতীয় ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয়ের জেলা ক্রীড়া সংস্থা রয়েছে, ওনারাও এটা করতে পারেন, করলে ভালো হবে আর কি। খুব সুন্দর কিছু কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। এবং এবার নারীদের নিয়ে কথা বলতে চাই। নারীদেরকেও আমরা খুব খেলাধুলার সেক্টরে খুব অ্যাক্টিভ দেখছি। ফুটবলে কেমন অংশগ্রহণ দেখছেন নারীদের? নারীদের খেলা আমি বলি যে আমাদের যে প্রাইমারি যে ফুটবলটা হয়, সেখান থেকে তো আজকে মেয়েদের ফুটবলের অগ্রগতি। মেয়েরা কিন্তু যদি আপনি বলেন যে ছেলেদের চেয়েও কিন্তু এখন জনপ্রিয়, এবং ওদের রেজাল্টও কিন্তু ভালো করছে, রেজাল্ট কিন্তু অনেক চমৎকার। মানে আমি মানে খুবই মানে আনন্দিত, এবং পাশাপাশি খুব ভালো রেজাল্ট তারা আমাদেরকে দিয়েছে। তো এখন এই বাচ্চাদের আপনার মানে আমাদের ওখান থেকে যে সমস্যাটা, এটার কিন্তু প্রতিটি দেখবেন যে প্রত্যেকটি ইভেন্টের জন্য প্রত্যেকটি জায়গার কিন্তু একটা গুরুত্ব আছে। কিন্তু নারীদের থেকে আমরা কি এই প্রত্যাশাটা করেছিলাম? একটা সত্যি কথা বলতে যে আমরা নারীদেরকে যেভাবে আমরা পুরুষ খেলোয়াড়দেরকে নিয়ে ভেবেছি, কিন্তু নারীরা আমাদের কিন্তু অনেক খুশি করেছে। অনেক ফুটবলে ওরা যে ডেভেলপমেন্টটা করছে, সেই ক্ষেত্রে ওদের লিগ অনেক এগিয়ে তারা, এবং ওনাদের পেশাদারিত্বের দিকে আরো অনেক মনোযোগী হওয়া উচিত। এবং আপনি হয়তো আজকে ঢাকায় ওদেরকে নিয়ে এসে প্রশিক্ষণের মাধ্যমে এই জিনিসটা করছেন, কিন্তু আপনি যখন যদি ওদেরকে 4-5-এ যখন ওরা খেলছে, তখন যদি ওদেরকে সামাজিক একটা প্রবলেম আছে সেখান থেকে বের করে ওদেরকে যদি ওদের যে স্পোর্টসের যে কিটস গুলো আছে, ওদের যে বুট, হুজ, এবং ওদের যে যদি একটা সামান্যতম একটু যেমন যাতায়াত ভাতা, একটু নাস্তা, এটা যদি ব্যবস্থা করা হয়, তাহলে আমরা মনে হয় যে ছেলেদের আগে মেয়েদের ফুটবল বিশ্বকাপ খেলবো। এটা আমার বিশ্বাস আর কি। এটা হতেও পারে, জি। যেহেতু আমরা যদি এশিয়ানে, আমরা এটা অবশ্যই আশা করছি, এবং নারীরা এগিয়ে গেলে একজন নারী হিসেবে আমার অনেক ভালো লাগে। অবশ্যই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার কিছু কথা বলেছেন, এবং আপনার ক্যারিয়ারের যে জার্নিটা ফুটবল সেক্টরে, খেলাধুলার সেক্টরটা খুবই চমৎকার। আশা করছি আপনার কাছ থেকে যারা আগামী প্রজন্ম আরো অনেক কিছু শিখতে পারবে। লাস্ট মেসেজ আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এভাবে করতে করতে সুবিধা বঞ্চিতদের আমাদের একটা বিশ্বকাপ আমরা বলি, সেটা একাডেমি কাপ হচ্ছে। সেটা আমি এখন কিন্তু আমি কুড়িগ্রামে থাকি, এটার জন্য আমি ঢাকায় এসেছি, এবং সেটার আমার টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আমি, বসুন্ধরা কিংস
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম মিলে এই 12টি একাডেমির খেলা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে। তা আমি মনে করি যে এই যে ছেলেদের হচ্ছে, পাশাপাশি মেয়েদেরও যেন এই ধরনের প্রোগ্রাম হয়, তাহলে আমরা এগিয়ে যাব। জি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।